নীলুফা চৌধুরী মনি, আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান অবশ্যই বলবেন। আরেকটি বিষয়টি সাংবাদিকদের নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ, এরকম দুজন সাংবাদিককে জামিন দেওয়া হয়েছে এবং মুক্তিতে বাধা নেই, কথাটি বলা হয়েছে। অনেকেই বলছেন যে যারা আওয়ামী সমর্থক সাংবাদিক তারা এখন বেশ ভালো আছে এবং ফিরে আসার চেষ্টা করছে। আপনার মন্তব্য শুনি। আমি এটা বলার আগে সাংবাদিকদের আমি মঞ্জু ভাইয়ের দু একটা কথা বলি। ঋণ খেলাপির কথাটা উনি বারবার করে বলেছেন। ব্যবসা করা কোনো দোষের না। আপনি জানেন, মঞ্জু ভাই জানেন, বিএনপির ম্যাক্সিমাম যারা নেতৃত্ব করত তারা গার্মেন্টস বা অন্যান্য ব্যবসার সাথে আগে থেকেই জড়িত। এটা হঠাৎ করে না, বরং আওয়ামী লীগে ব্যবসা করতো না রাজনীতি ছাড়া। তো এই যে ব্যবসায়ী থাকলেই কিন্তু ঋণ থাকবে। ঋণ নেওয়ার একটা সুবিধা আছে, সেটা দিয়ে তার ব্যবসাটাকে সে বাড়াতে পারে। লাভ করতে পারে, আবার দিয়ে দিতে পারে। এখন কখনো কখনো বাংলাদেশের যে ব্যবস্থা, ব্যবসায়িক বা অন্যান্য সামাজিক ব্যবস্থা, যে কোনো কিছু যে কোনো সময় আপনার ফল করতে পারে, বাংলাদেশে করে। সেখানে ব্যবসায়ীদের ব্যবসা ফল করাটা নতুন কিছু না। আবার কিছু কিছু ব্যবসায়ী আছে ফাঁকিবাজিও এটা নতুন কিছু না, আমি দুটোই স্বীকার করছি। এখন সে যখন ফল করে তখন সে ঋণ খেলাপি হতেই পারে। আপনি ইলেকশনের জন্য যে সিস্টেমটা আছে, আপনি সিস্টেমটাকে তো আপনি দোষ দিতে পারেন না। যে 10% সংস্কার করতে পারি না আমরা, সেটাই তো প্রবলেম। 10% যখন দেয় একজন ঋণ খেলাপিও, বিদেশে কি করে, বিদেশি ঋণ খেলাপি হলে বা লস খেলে সরকার ওই দেশের আরো বেশি তাকে দেয়। তাকে দেউলিয়া ঘোষণা করলে তার কোনো টাকাই দিতে হয় না। সে আর অন্য সময় ব্যবসা করতে পারবে না দেউলিয়া থাকলে 10 বছরের মধ্যে বা এরকম, কিন্তু তাকে কিন্তু সরকার পাশে দাঁড়ায়। বাংলাদেশ এমন একটা দেশ যাকে কিন্তু ব্যাংক থেকে শুরু করে কেউ তার পাশে দাঁড়ায় না, মানে তেলে মাথায় তেল দেয়। তো যখন ঋণ খেলাপিটা যদি 10% দিয়ে দেয় তাহলে কিন্তু সে আর তখন রেগুলার হয়ে যায়, ঋণ খেলাপি থাকে না। তা আপনি ধরেন 10,000 কোটি টাকাও যদি আপনি ঋণ খেলাপি হন, আপনি যদি ওইখান থেকে 1,000 কোটি টাকা দিয়ে দেন তাহলে কিন্তু আপনি আর থাকলেন না। আপনি যতই মুখ দিয়ে বলুক কেউ যে 9,000 টাকা সরকার পায় তার কাছে, এটা সিস্টেম আছে। তো এবং প্রত্যেকটা ঋণ খেলাপি যাদেরকে বলা হয়েছে তারা কিন্তু একটা টাকা দিয়ে, অ্যামাউন্ট দিয়ে সে ওই জায়গাটা ক্লিয়ার করে নিয়েছে। তো এইটা নিয়ে কেন অন্য রাজনীতিবিদরা আলোচনা না করে বরং তারা কেন ঋণ খেলাপি হচ্ছে এই জায়গাটা খবর নেওয়া উচিত, যদি চিরস্থায়ী একটা বন্দোবস্তের মধ্যে আমরা যেতে পারি। এই জায়গায় আমার সব সময়ের জন্য এই জায়গায় একটা সমস্যা আমি লক্ষ্য করেছি। ঋণ খেলাপি যতটাকে না সমস্যা করে, বাংলাদেশের সিস্টেম অনুযায়ী কত দিনের মধ্যে ঋণ দেওয়া উচিত এবং সে লস করলে কী করবে, এই জায়গাগুলা রাজনীতিবিদরাই তো দেশ পরিচালনা করে, তাদেরই ক্লিয়ার করা উচিত। শ্রেণী চরিত্রের কথা মুজিবুর রহমান মঞ্জু এখানে উল্লেখ করেছেন, তো সেই জায়গা থেকে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। সেটা হচ্ছে যে যাদের আসলে আর্থিক সচ্ছলতা সেরকম নাই কিন্তু জনপ্রিয়তা আছে, তাদেরকে সামনে আনার ক্ষেত্রে আমরা তো খুব বেশি পরিবর্তন বিএনপিতে দেখি নাই। এটা কোনো দলেই দেখেন নাই, শুধু বিএনপি বললে ভুল হবে। নিশ্চয়ই, কিন্তু আমরা প্রত্যাশার জায়গা থেকে অন্যখানে বলেন, হ্যাঁ আমাদের কাছে কোনো প্রত্যাশা নেই না, সেটাই। কোনো দল, তারা তো অনেকদিন ছিল, দল ছিল, তো তারাও তাদেরখানে ওইখানে আজকে যে বেচা কিনা এত কিছুর কথা হচ্ছে, এগুলো তো সব উত্তরাধিকার সূত্রে আসছে। তো সেই জায়গায় আপনি দেখেন না, সেই জায়গায় সিস্টেমটা লসটা, প্রত্যেকটা ক্ষেত্রে লসটাকে ফিল আপ করার নামই হচ্ছে রাজনীতি, সফল রাজনীতি। সেই জায়গায় আমরা করি না। আমাদের গণতন্ত্র যেহেতু মুক্তি পেয়েছে, হাঁটি পাপ্পা করে এগোচ্ছে, আমরা এই জায়গাগুলো আসতে পারি। এই যে লাঠিয়াল বাহিনী বলেন, পুলিশ নিয়ে যে কথাগুলো বললেন, আপনি নিজেও মঞ্জু ভাই স্বীকার করলেন যে তারা একসময় খুব সাফার করেছে। শুধুমাত্র আমার বাবা, আমার পরিবার, উত্তরাধিকার সূত্রে আমি বিএনপি ঘরের লোক হওয়ার জন্য আমি সাফার করেছি। কথার কথা, আমার এক আত্মীয় আপনার ওই যে সেনাবাহিনীতে চান্স পেয়েছে, তো ভেরিফিকেশনে গিয়ে যখন দেখেছে, আমি ওই ছেলেটাকে আমি ভালো করে চিনবও না দেখলে, কারণ বংশের মধ্যে অনেকের সঙ্গে তো দেখা হয় না, রাস্তাঘাটে দেখলে ওরকম চিনবো না, ছোটোবেলা দেখেছি। আমি শুধু এমপি ছিলাম, আমার বাপ রাজনীতি করতো, এই কারণের জন্য পুলিশ ভেরিফিকেশন আসার পরে ওই ছেলেটার চাকরি হয় নাই। বলে যে ছেলেটা সাফার করলো, আমি যদি এখন এই সময়টা এসে তার কিছুটা সাফার পূরণ করে দিই, ওই চাকরিটা দিতে পারবো না অন্য কোনোখানে। ও তো বিএনপি করে না, ওর করার প্রয়োজন পড়ে নাই। তাহলে এটা কি খুব দোষের হবে? ঠিক এরকমই পুলিশকে আমরা যেভাবেই বলি না কেন, শুধুমাত্র ওরকম ঘরানার ছিল যাদের বিশ্বাস করেছে, শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবখানে কিন্তু আওয়ামী লীগ খোঁজ খবর নিয়েছে।
শ্বশুরবাড়ির আত্মীয় যদি বিএনপির মনা হতো, তারপরেও তার কোনো প্রমোশন হতো না, কিচ্ছু হতো না। আমার হলে সাবেক সেক্রেটারি, এখন সে খুব ভালো জায়গায় আছে, কিন্তু সে কি করেছে, তাকে 17টা বছর বিভিন্ন জায়গায় টিনের ঘরে বসায় রাখছে, হাওয়ারের কাজ করাইছে, বিভিন্ন জায়গায় আপনার সবচেয়ে লো ক্লাসের চাকরির জায়গায় ওইখানে ডাম্পিংয়ে পাঠাইছে, এই সব জিনিস করেছে। তো ওরও তো অধিকার আছে 2টা দিন ভালো থাকার। এই ভালো থাকার অধিকারের জন্য এটা কিন্তু আপনি খুব খারাপ এটা দিতে পারেন না তাকে, কারণ সে 17 বছর কষ্ট করে আসছে, তো তার সাথে এমনিই ডাবল প্রমোশন তার আটকে আছে। রাইট, আর আপনি যেটা বলছিলেন সাংবাদিকদের বিষয়ে, আপনার কাছে কি মনে হয় যে অনেক কথা হচ্ছে এখানে যে যারা কিনা আসলে দোষর হিসেবে ছিল তাদের বিচারের কথা হচ্ছে, বাংলাদেশের কি হওয়া উচিত, গণতন্ত্রটা আপনি কি মনে ধ্বংসের করেন? পথে যাওয়ার জন্য প্রথম যে কারণ সেটা হলো সাংবাদিকরা যে এই যে এত তেল মারা, তাদের মতো তেল মারা অন্য কেউ জানতো না, জানে না, সকল সব না। সাংবাদিক আমি সংখ্যাগরিষ্ঠ নিয়ে কিন্তু উদাহরণ হয়, আমি একটা দুইটা, আপনি আরেকজন এটা নিয়ে কথা বলছি না। তো এই সাংবাদিকরা যে কাজগুলো করেছে, আমি মনে করি প্রথম শাস্তিটা তাদের ওই টাইপের সাংবাদিকদের হওয়া উচিত। সেইখানে জামিনের কথা বললেন, জামিন হতে পারে, মার্ডার কেসের আসামিও জামিন পেতে পারে যদি ক্রাইটেরিয়া অনুসরণ করে, কিন্তু সে কখনোই ক্ষমা পেতে পারে না, কারণ তার কাজটাই ছিল সাংবাদিকতা, জাতির বিবেককে তুলে ধরবে সামনে। সেই কারণটার জন্য সে ক্ষমা পেতে পারে না, তাকে অবশ্যই পে করতে হবে, তার যে কৃতকর্মের জন্য তাকে পে করতে হবে। তো সেই হিসেবে আমি বলতে চাই, যারা একসময় অতি আওয়ামী সাংবাদিক ছিল, তারা কিন্তু অনেকে এখন অতি বিএনপি সাংবাদিক হওয়ার চেষ্টা করছে। বিএনপি সুযোগও দিচ্ছে, অতি আওয়ামী সাংবাদিক ছিল, আমরা দেখেছি গণঅভ্যুত্থানের সময় জামাত বিএনপি এসব করছে, জঙ্গি হামলা করছে, এ ধরনের মন্তব্য করা সাংবাদিকদেরকেও তো বিএনপিতে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আমন্ত্রণ জানানো হচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? বিএনপির মধ্যে কিছু গুপ্ত লোক থাকে, তারা যদি অনেক সময় আশকারা দেয়, আমরা অনেকেই এখন চিনি না যারা বিএনপি করে, আমরা 17 বছর তাদের দেখি নাই। হয় এরকম সরকারি দল হলে বাংলাদেশের মতো দেশে, থার্ড কান্ট্রি, বিশ্বের সেই হিসেবে সেই দেশগুলোতে এমন হয়, তো এমন একটু বেশি যখন হয় তখন সমস্যা হয়ে যায়। হচ্ছে, আপনার কথার সাথে আমি সুর মিলালাম, কারণ আমরাও এরকম নজির পাচ্ছি, এবং যারা চরমভাবে অন্যায় করছে বিএনপির আপনার দিয়ে তোকমা দিয়ে লাগিয়ে গায়ের মধ্যে, তারা কিন্তু চেষ্টাও করছে। আমরা এরকম অনেক টেলিভিশনে দেখছি, দখল হয়ে যাচ্ছে, এবং নাম ভাঙাচ্ছে কার, বিএনপির। আসলে বিএনপি অনেকে জানেও না হয়তোবা, কিংবা ব্যক্তি কেউ হয়তোবা তারা উস্কানি দিয়েছে, সেটাই সে কাজ করছে। কোনো একজন ব্যক্তি শুধু বিএনপি হতে পারে না, আমি পারি না। বিএনপি হতে গেলে আমি তুমি সে লাগে, সবাই মিলে বিএনপি হতে হয়। তো সেইখানে বিএনপি কি করছে সেটা আমাকে দেখতে হবে, সেই জায়গাগুলো তুলে ধরার জন্যই তো আপনারা, যে সে কি করতো, তার সিএস কি, আরএস কি, এই জায়গাগুলো ধরার জন্যই আপনাদেরকে এই জন্যই দর্পণ বলা হয়।